স্বাগতম সি প্রোগ্রামিংয়ের 15তম ক্লাসে। আজকের আমাদের আলোচনার বিষয় রিকারশন ফাংশন। আপনাদের সাথে আছি আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজশাহী থেকে। খুবই মজার একটি টপিক, সেটি হলো রিকারশন ফাংশন, যার মাধ্যমে আমরা প্রোগ্রামিংয়ের অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি খুব সহজেই। কিন্তু অনেকেই এই রিকারশন ফাংশন বোঝে না, অর্থাৎ এটি বুঝতে পারলে যেমন সহজ, আর না বুঝতে পারলে এটি খুবই দুর্বোধ্য হয়ে ওঠে, এবং অনেকের কাছে এটা একটা ভীতিকর একটা টপিক সি প্রোগ্রামিংয়ের। যেমনটা ফর লুপ বা বিভিন্ন লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই সকল লুপগুলা আমরা যেমন না বুঝলে প্রোগ্রামের কোনো কাজ করতে পারি না, তেমন রিকারশন যদি আমরা না বুঝতে পারি তাহলে অনেক কমপ্লেক্স কাজকে আমরা খুব ইজিলি সেটা আমাদের পক্ষে করা সহজ হয় না। তো প্রথমেই আমরা দেখে নিই যে রিকারশন কি এবং রিকারশন কিভাবে কাজ করে। রিকারশন হচ্ছে এমন একটি ফাংশন যে ফাংশন নিজেই নিজেকে কল করে। তো এর আগে আমরা দেখে আসছি ইউজার ডিফাইন্ড ফাংশন, আমাদের লাইব্রেরি ফাংশন। এবার আমরা দেখছি রিকারশন ফাংশন। তো এটাও একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, বাট এই ফাংশনটা নিজেই নিজেকে কল করবে, অর্থাৎ ফাংশনের ভেতর আবার ওই ফাংশনকেই কল করা হয়। তাহলে এটা একটা কেমন একটা সিচুয়েশন, যে এই আমার একটা উদাহরণ দিয়ে আমরা দেখাই। সেটি হচ্ছে একটা মেইন ফাংশন আছে। আমরা জানি যে প্রোগ্রামের সমস্ত কিছু এক্সিকিউশন শুরু হয় মেইন ফাংশন থেকে। তো মেইন ফাংশনের ভিতরে একটা আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন আছে। সেই ইউজার ডিফাইন্ড ফাংশনকে আমরা কল করেছি মেইন ফাংশন থেকে। অতঃপর সেই ইউজার ডিফাইন্ড ফাংশনকে আমরা কল করলে ইউজার ডিফাইন্ড ফাংশন এক্সিকিউশন হবে, এবং সেটার একটা আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনটা কোডে আমরা লিখেছি। এর মাঝে আবার সেই ফাংশনটা, অর্থাৎ সেই ইউজার ডিফাইন্ড ফাংশন নিজেই আবার নিজেকে কল করছে ইউজার ডিফাইন্ড ফাংশনকে, অর্থাৎ নিজে নিজেকে যখন কল করছে তখন এই যে প্রক্রিয়াটাকে, এটাকে বলছে আমরা রিকারশন, আর এই ফাংশনটাকে বলছে আমরা রিকারশন ফাংশন। তাহলে এটা কিন্তু একটা বেশ একটা জটিল একটা প্রসেস, যে আপনি নিজে নিজেকে কল করছে। তো ধরেন কোনো একটা সমাধান আপনি খুঁজতে চাচ্ছেন, বা লজিক্যাল কোনো একটা চিন্তা ভাবনা নিজে খুঁজে বের করতে চাচ্ছেন, তাই আপনি চিন্তা করছেন যে এইটার সমাধান কিভাবে করা যাইতে পারে। তো সেক্ষেত্রে আপনি সমাধানের জন্য প্রথমেই করছেন কি, আপনি আপনার কারোর কাছে যখন আপনি সমাধান পাচ্ছেন না, অর্থাৎ আপনার চারিদিকে মনে করেন যে 5টা মানুষের কাছে আপনি যখন সমাধান চাচ্ছেন যে কোনো একটা আপনার ব্যক্তিগত প্রবলেমে, সেক্ষেত্রে তারা যখন আপনাকে সমাধান দিতে পারছেন না, তখন কিন্তু ওই জিনিসটা আপনি কিন্তু আপনার নিজেকে কল করেন, অর্থাৎ নিজেকে বলেন যে আচ্ছা এই সমস্যাটার সমাধান কি করতে পারি। তখন আপনার নিজেকে একবার, দুইবার, 5বার বা 10বার এভাবে আপনি অনেকবার নিজে নিজেকে কল করতে পারেন। তো কল করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনার নিজে থেকে কিন্তু একটা সমাধান কিন্তু বের হয়ে আসে। তো এই যে সমাধানটা, এই সমাধানটাকে বলছি আমি বেস কেস, অর্থাৎ এখানে একটা আমাদের বেস কেস থাকবে রিকার্সিভ ফাংশনে। কারণ চিন্তা করে দেখেন, আপনি যদি সমাধান না পান এবং আপনার প্রবলেমটা যদি থেকেই যায়, এবং একটা প্রবলেমটাকে আপনি বারবার কল করছেন, বারবার কল করছেন, তো প্রোগ্রামের ক্ষেত্রে কেমন হবে? প্রোগ্রাম যখন নিজে নিজেকে কল করতেই থাকবে, কল করতেই থাকবে, তখন একটা পর্যায়ে গিয়ে আপনার এটা কিন্তু প্রোগ্রাম কিন্তু এনকাউন্টার হয়ে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে প্রোগ্রামটা ইনফিনিটি একটা লুপে পড়ে যাবে। অর্থাৎ কলিং যে লুপটা আছে, সেই কলিংয়ের যে লুপটা, সেই লুপের মধ্যে কিন্তু চলতেই থাকবে, অর্থাৎ নিজে নিজেকে কল করছে, নিজে নিজেকে কল করছে, এক পর্যায়ে গিয়ে ইনফিনিটি একটা লুপে পড়ে যাচ্ছে। তো এই ইনফিনিটি লুপ থেকে বের হয়ে আসার জন্য নিশ্চয়ই একটা আমার বেস কেস দরকার, বা বেস একটা সলিউশন দরকার। যখন আপনি নিজে নিজেকে কল করেন, তখন করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনি তার কোনো পার্শিয়াল একটা সলিউশন পান, বা তার দেখা যাচ্ছে কোনো খণ্ডিত একটা সমাধান পান, যেই সমাধান থেকে আপনি নিজেকে ওই যে কোনো আপনার যে ব্যক্তিগত যে প্রবলেমটা ছিল সেটার কিন্তু একটা সলিউশন টানেন। অ্যাকচুয়ালি রিকার্সিভ ফাংশনের কনসেপ্টটাও কিন্তু সেইটা। তো ওই জায়গা থেকে আমরা রিকার্সিভ ফাংশনের গঠন স্ট্রাকচারটা এখন দেখে নিই। সেটা হচ্ছে ফার্স্টেই আমাদের মেইন ফাংশনের মধ্যে আমাদের এই রিকার্সিভ ফাংশনটা আছে, অর্থাৎ মেইন ফাংশন থেকে আমরা রিকার্সিভ ফাংশনটাকে কল করলাম। আমরা হতে পারে এমন যে মেইন ফাংশন থেকে কল না করে মেইন ফাংশন অন্য যে কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন কল করছে, সেখান থেকেও আবার ইউজার ডিফাইন্ড ফাংশন আবার অন্য আর একটা ফাংশনকে কল করছে, যেটা রিকারশন ফাংশন হতে পারে। তো এটা বিভিন্নভাবে হতে পারে, যেটা যে সবসময় যে মেইন ফাংশন থেকে কল করতে হবে এমন কিন্তু না। তো এভাবে আমরা রিকার্সিভ ফাংশনকে কল করলাম। কল করার পরে রিকার্সিভ ফাংশনটা আবার নিজে নিজেকে কল করবে, কিন্তু তার আগে অবশ্যই তাকে একটা বেস কেস দিতে হবে, যে কেস থেকে সেই প্রোগ্রামটা একটা সমাধান খুঁজে পেতে পারে। অর্থাৎ
সব সময়ে একটা সমাধান খুঁজতে থাকবে, সমাধান খুঁজতে খুঁজতে একটা বেস কেস পাবে, যেই কেসটা এই প্রোগ্রামের টার্মিনেশন লেভেলটা ইন্ডিকেট করবে। তো এই টার্মিনেশন লেভেলটা কিভাবে ইন্ডিকেট হয়, আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা দেখি যে কিভাবে আমাদের এই রিকারশন ফাংশনটা কাজ করে। ফার্স্টে আসি, আগে আমরা প্রবলেমটা বুঝে নিই যে কিভাবে কাজ করে। ফ্যাক্টোরিয়াল, আমি কিন্তু অলরেডি এর আগে লুপ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি যে কিভাবে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে হয় প্রোগ্রামিংয়ে, এবং ফর লুপ দিয়ে আমরা এটা করেছিলাম। এখন আসি যে এখানে আমরা যে ফ্যাক্টোরিয়াল বের করছি, তো ফ্যাক্টোরিয়ালের একটা ফার্স্টে আমরা একটা ফর্মুলা দেখে নিই যে কীভাবে এই ফর্মুলাটা আসছে, নিচে যে ফর্মুলাটা আসছে সেটা কীভাবে। অ্যাট ফার্স্ট আমরা যদি চিন্তা করি 5 ফ্যাক্টোরিয়াল আমাদেরকে মেজার করতে হবে, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের যে ফর্মুলা সেটি হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। অর্থাৎ তারপরে আবার আমরা দেখি 4-এর যে ফ্যাক্টোরিয়াল আছে সেটা হচ্ছে 4 গুণ 3 গুণ 2 গুণ 1। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গুণগুলো চলতে থাকছে যতক্ষণ পর্যন্ত 1 না হয়, এবং প্রতি ক্ষেত্রে দেখেন এক এক করে কিন্তু ভ্যালুগুলো কমছে। তাহলে আমরা কি এমন বলতে পারি যে এই যে 5 ফ্যাক্টোরিয়াল আছে, এই 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু 5 মাল্টিপ্লাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটা বলাই যায়। অর্থাৎ 5 মাল্টিপ্লাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল। অনুরূপভাবে আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাই, তাহলে এমনটা হয় 4 মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। কারণ 3 ফ্যাক্টোরিয়াল সমান, তো আমরা তো জানি যে 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 গুণ 2 গুণ 1, 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু 2 গুণ 1। তাহলে এইভাবে তো আমরা তো দেখতেই পারি। অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল যেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু 5 মাল্টিপ্লাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু 4 মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, আবার 3 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু 3 মাল্টিপ্লাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এবং একইভাবে 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু 2 মাল্টিপ্লাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল। এখন আসি, যদি এভাবেই যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এইগুলোর একটা কমন একটা ফর্মুলা তৈরি করা যায়। অর্থাৎ এন যেখানে সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে, এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু, এপাশে আছে দেখেন সেই একই সংখ্যা, অর্থাৎ এপাশে যে সংখ্যা ছিল এর পাশেও সে সংখ্যা, কিন্তু এখন কিন্তু ফ্যাক্টোরিয়াল নাই, তাই আমরা নিচে দিয়েছি এন, জাস্ট এন। এরপরে এই পাশে ফ্যাক্টোরিয়াল আছে, এবং প্রত্যেকটা সংখ্যা কিন্তু, এটা যদি এন হয় তাহলে এনের থেকে এক কম, এটা যদি এন হয় এনের থেকে এক কম, এটা যদি এন হয় এক কম। সো এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু এন মাল্টিপ্লাইড বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এভাবে আমরা কিন্তু একটা ফ্যাক্টোরিয়াল, যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল কিন্তু আমরা নির্ণয় করতে পারি। নিশ্চয়ই এর একটা টার্মিনেশন লেভেল থাকবে। এখন দেখি টার্মিনেশন লেভেলটা কিভাবে কাজ করে। একটু খেয়াল করেন, এটি একটু কমপ্লেক্স প্রবলেম, বাট এটা বুঝতে পারলেই আমাদের সমস্ত রিকারশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টেই আসছি আমাদের 5 ফ্যাক্টোরিয়াল। যখন আমরা 5 ফ্যাক্টোরিয়াল মেজার করতে যাচ্ছি, তখন আমি 5 মাল্টিপ্লাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে গেলে আমাদেরকে জানতে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল কত। 4 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে হলে আমাদেরকে জানতে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল কত। 3 ফ্যাক্টোরিয়াল যখন নির্ণয় করতে চাচ্ছি, তখন 3 মাল্টিপ্লাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু কত। এরপরে আবার 2 ফ্যাক্টোরিয়াল যখন নির্ণয় করতে চাচ্ছি, তখন দেখছি আমরা 2 মাল্টিপ্লাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু কত। যখন আমি 1 ফ্যাক্টোরিয়ালও পেলাম, তখন দেখলাম যে 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু আবার 0 ফ্যাক্টোরিয়ালের মান কত। তো আমরা টেস্ট কেসে সেট করে দেব যে যতক্ষণ পর্যন্ত 0 না পাই, বা 0 ফ্যাক্টোরিয়াল এই যে মানটা, এটা আমরা জানি 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে আমাদের 1। অর্থাৎ আমরা যদি এটা করি ক্যালকুলেটারে, আমি কম্পিউটারে ক্যালকুলেটর দেখাচ্ছি। সো দেখেন 0 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 0, যার মান হচ্ছে আমাদের 1। সো আমরা যদি 1 ফ্যাক্টোরিয়াল বলি, সেটার কিন্তু মান 1। এই যে 1 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1। তো 0 ফ্যাক্টোরিয়াল অথবা 1 ফ্যাক্টোরিয়ালের মান যখন আমরা 1 পাচ্ছি, এইবার আমার যেটা হচ্ছে প্রোগ্রাম উপরের দিকে যেতে থাকবে। অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল খুঁজতে গিয়ে প্রোগ্রাম দেখলো যে সে 4 ফ্যাক্টোরিয়াল জানে না। অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল খুঁজতে গিয়ে আবার সে দেখলো, সে জিজ্ঞেস করছে 4 ফ্যাক্টোরিয়াল কত, তখন সে দেখলো যে 3 ফ্যাক্টোরিয়াল সে জানে না। 3 ফ্যাক্টোরিয়াল খুঁজতে গিয়ে সে দেখছে আবার 2 ফ্যাক্টোরিয়াল জানে না। 2 ফ্যাক্টোরিয়াল খুঁজতে গিয়ে দেখলো 1 ফ্যাক্টোরিয়াল জানে না। একইভাবে 1 ফ্যাক্টোরিয়াল খুঁজতে গিয়ে দেখলো 0 ফ্যাক্টোরিয়াল মানে সে জানে। যখন সে 0 ফ্যাক্টোরিয়ালের মান জানে যে 1, ওকে ঠিক আছে, আমি তো 0 ফ্যাক্টোরিয়ালের মান জানি, ওকে ঠিক আছে, তাহলে আমার কোন পর্যন্ত মুভ করতে হবে। এখন সে এই 0 ফ্যাক্টোরিয়ালের মান যখন 1 পেল, সেই 1টাকে সে রিটার্ন করলো। অর্থাৎ এখন আসছে কত, 1 1 ইজ ইকাল টু 1। অর্থাৎ এক্ষেত্রে 1 ফ্যাক্টোরিয়াল মান আসলো 1। তারপর সেই 1 ফ্যাক্টোরিয়াল মানকে সে আবার এখানে রিটার্ন করলো। রিটার্ন করলে 2 মাল্টিপ্লাইড বাই 1 ইজ ইকাল টু 2, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়ালের মান সে পেয়ে গেল। তারপরে সে আবার এই
টু ফ্যাক্টোরিয়ালের যে মানটা আছে সেই মানটাকে আবার এখানে প্রোভাইড করলো, অর্থাৎ টু, তখন 3 × 2 = 6 রিটার্ন করলো, এবং যখন 3 ফ্যাক্টোরিয়াল সে 6 পেলো তখন সেই 3 ফ্যাক্টোরিয়ালের মানকে সে এখানে প্রোভাইড করলে সেটা আবার টোটাল আমাদের এখান থেকে 424 রিটার্ন পেলো, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়ালের মান পেলো। যখন 4 ফ্যাক্টোরিয়ালের মান সে 5 ফ্যাক্টোরিয়ালে প্রোভাইড করলো তখন সে এখান থেকে ফাইনালি 5 ফ্যাক্টোরিয়াল = 120 এটা সে রিটার্ন করলো। তখন প্রোগ্রামের ফাইনাল ভ্যালু দেখলো যে আমার প্রোগ্রাম 5 পর্যন্ত আমি পেয়ে গেছি, তখন সে এটা মেইন ফাংশনে রিটার্ন করলো 120 হিসেবে, অর্থাৎ রিটার্ন ভ্যালু মেইন ফাংশনে এখন আসলো 120। তাহলে দেখেন খুব ইজিলি আমরা কিন্তু অনেক সময় নিজেরা বসে থেকে চিন্তা করি যে একটা সমাধান আমরা কিভাবে করব, মূলত এটাই কিন্তু আমাদের রিকার্সিভ ফাংশনের বা রিকারশন ফাংশনের আমাদের কিন্তু কনসেপ্ট। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্লাস সম্পর্কিত তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি কমেন্টে আপনাদের উত্তর দেব। এখন রিকারশন ফাংশনটা আমরা প্রোগ্রামটা দেখে নিই যে প্রোগ্রামটা কিভাবে কাজ করছে। রিকারশন ফাংশনের প্রোগ্রামটা কিভাবে কাজ করবে আমরা এখন প্রোগ্রামে চলে যাই। ফার্স্টে আমরা যেভাবে একটা কনসেপ্ট দাঁড় করাইছিলাম ইনক্লুড, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন ক্লাস সম্পর্কিত, আমি অবশ্যই উত্তর দেবো আপনাদেরকে ক্লাসের মাঝে। প্রি প্রসেসর অপারেটর, তারপর ইনক্লুড স্টুডিও.h, তারপর ইনক্লুড stdlib.h স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন বা conio.h আমরা প্রোভাইড করতে পারি, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল যেটা। তারপর আমাদের যেমন ছিল একটা ইন্টিজার মেইন ফাংশন আমরা নিয়েছিলাম। এরপরে মেইন ফাংশনের মধ্যে যেহেতু ইন্টিজার বলছি সেহেতু আমাদেরকে একটা রিটার্ন ফাংশন রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে, রিটার্ন 0। অ্যাকচুয়ালি মেইন ফাংশন তো আসলে কোনো কিছু রিটার্ন করে না, যদি রিটার্ন করে সেটা 0 রিটার্ন করে এবং এটা অপারেটিং সিস্টেমকে রিটার্ন করতে হয়। সো এখানে চলে আসলো। এখন আমাদের মেইন ফাংশনে আমাদের কিন্তু আমরা একটা রিকার্সিভ ফাংশন কিন্তু আমরা প্রোভাইড করতে চাচ্ছি। এর জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি ইন্টিজার আই, আমরা ইন্টিজার এন কমা আর একটা রেজাল্ট নিচ্ছি, এটা আমাদের পরে দরকার হবে, আমি স্টেপ বাই স্টেপ যাই। সেটা হচ্ছে এন নিলাম প্রিন্টএফ, অর্থাৎ আমরা এই যে এন ফ্যাক্টোরিয়ালটা আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি সেটা কিভাবে করব দেখেন। প্রিন্টএফ প্রথমে একটা ইউজারকে মেসেজ দেব, এন্টার এ নাম্বার, এরপরে স্ক্যান করে আমরা একটা মান নিব ইউজারের কাছ থেকে, %d, $n। তো এভাবে আমরা একটা মান নিয়ে নিলাম। এরপর আমাদের কিন্তু একটা রিকার্সিভ ফাংশন দরকার হবে। তো ফ্যাক্টোরিয়ালের জন্য আমরা একটা ফাংশন নিচ্ছি ইন্টিজার ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেটের মধ্যে ইন্টিজার n। তো এইটা দিলাম। এখানে কিন্তু স্টেটমেন্ট ক্লোজ করা যাবে না, আমরা যদি সেমিকোলন প্রোভাইড করি এর অর্থ এটা কিন্তু এখানে ক্লোজ হয়ে যাবে এবং ফাংশনের ভেতর কিন্তু যাবে না। তো এই জন্য আমাদের যে ফাংশন বডি আছে সে ফাংশন বডিতে আমরা কিছু কাজ করব। এর আগে আমি আগেই বলছিলাম যে ফাংশনের একটা ডেফিনেশন আমাদেরকে ওপরে প্রোভাইড করতে হবে, আর যদি এই ফাংশনটাকে গোটাটাই আমরা যদি ওপরে লিখি তাহলে আমাদের কোনো সমস্যা নাই, তাহলে আমাদেরকে ওই ডেফিনেশন প্রোভাইড করা লাগে না। তো আমি সাধারণত পরেই আর কি লিখি এইটা, এটা কোনো এক্সট্রা কোনো বেনিফিট নেই, আপনি আগে চাইলে আগে লিখতে পারেন, এটা প্রবলেম না। এখন আসছি এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা আছে সেই ফ্যাক্টোরিয়াল ফাংশনটা আমরা এখানে আমরা কল করব। তাহলে ফ্যাক্টোরিয়ালই কিন্তু আমাদের রিটার্ন করবে ফাইনাল রেজাল্টটা, তাই আমাদের একটা এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি রেজাল্ট, আর এই RESULT রেজাল্ট ইজ ইকাল টু ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের মধ্যে কত দেবো আমরা প্যারামিটার বা আর্গুমেন্ট আমরা এখানে প্রোভাইড করব, আর্গুমেন্ট n, অর্থাৎ এই এনকে আমরা দিলাম। এবার এই এন দিয়ে এখানে আমরা কল করছি, তো এইটা আমরা চাইলে এনও দিতে পারি, এটা অন্য কিছু দিতে পারি, আমি এক্স দিলাম, এটা কোনো ম্যান্ডেটরি না, কারণ আমরা বলেছি যে ভ্যারিয়েবল আমাদের এখানে দুই টাইপের, এটা হচ্ছে লোকাল আর গ্লোবাল। তো এখানে যা কিছু আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি সবই লোকাল ভ্যারিয়েবল,
যে কারণে এই n এর অ্যাক্সেস শুধুমাত্র এই ফাংশনের মধ্যেই এবং এই x এর অ্যাক্সেস শুধুমাত্র এই ফাংশনের মধ্যেই, জাস্ট যার যেখানে আর কি অ্যাক্সেসিবিলিটি আছে সেইটা। এখন আসছি, আমরা বলেছিলাম টেস্ট কেস বা বেস কেস, তো এটাও বলেছিলাম যে রিকারশন ফাংশন সে নিজে নিজেকে কল করবে। সো এখানে এখন ফ্যাক্টোরিয়ালকে নিজেকে কল করতে হবে। সো ফ্যাক্টোরিয়াল আবার ফ্যাক্টোরিয়ালকে কল করবে, নিশ্চয়ই এরকম কিছু একটা থাকবে। আর টেস্ট কেস দরকার, তো আমরা টেস্ট কেস এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালের যে মানটা আছে আমরা সেটা ব্যবহার করতে পারি, বা 1 ফ্যাক্টোরিয়ালের যে মানটা আছে। আমরা যেহেতু প্রোগ্রামটা এমন দেখেছিলাম, তো আমি প্রোগ্রামটাই এই অনুযায়ী আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল যখন সে ফাইন্ড আউট করবে তখন আমাদের মানটা লিখতে হবে। তাই আমাদের প্রথমে চেক করতে হবে, ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন চেক করব। যদি ইফ n এর মান n ইজ ইকাল টু 0 হয়, দেন রিটার্ন করো 1। অর্থাৎ যখন n এর মান 0 হবে, অর্থাৎ বেস কেস এই যে 0, অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল যখন হবে তার জন্য সে রিটার্ন করবে 1। যেহেতু ফ্যাক্টোরিয়াল এই যে ফাংশনটা, এই ফ্যাক্টোরিয়াল ফাংশন 0 পাইলে রিটার্ন করবে 1। এলস যদি তা না হয় তখন কি রিটার্ন করবে? তখন তো আসলে মূলত রিটার্ন করার দরকার নেই, তখন আসলে আমাদেরকে কল করতে হবে। তখন এলস রিটার্ন n গুণ, কারণ এই n কিন্তু আমাদের পরবর্তীতে দরকার হবে। আসলে এখানে n হবে না, এটা হবে x ইন্টু ফ্যাক্টোরিয়াল। x এর ভ্যালু থেকে 1 কমাবে, কারণ এই যে আমাদের আগের ফর্মুলাতে আমরা দেখছিলাম x এর ভ্যালু থেকে 1 কমাতে হবে, 1 কমিয়ে নেবে। তো এখানে x মাইনাস 1। এখন আমরা যদি রেজাল্টে তো আমাদের ভ্যালুটা পেয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু প্রিন্ট করি নাই। সো এখানে আমাদেরকে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে হবে। প্রোগ্রাম আসলে মুখস্থ করার মতো কোনো বিষয় না, প্রোগ্রাম আসলে বুঝতে হবে আপনাদেরকে। প্রোগ্রাম মূলত বোঝার জিনিস। প্রিন্ট ফাংশন এর মধ্যে দ্য ফ্যাক্টোরিয়াল ইজ অফ পার্সেন্টেজ ডি ইজ ইকাল টু পার্সেন্টেজ ডি। এবার কমা দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ফার্স্টে আমাদেরকে n লিখতে হবে এবং তারপরে যেহেতু আমাদেরকে আমরা বলেছি যে ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি ইজ ইকাল টু পার্সেন্টেজ ডি, অর্থাৎ এখানে একটা ইন্টিজার হবে, এখানে আরেকটা ইন্টিজার হবে। আর প্রথম ইন্টিজারটা ইন্ডিকেট করবে কার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাচ্ছি, দ্বিতীয় ইন্টিজারটা নির্ণয় করবে রেজাল্ট কত। তাই আমরা রেজাল্টের যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম সেটা দিলাম। এখন যদি আমরা রান করি, প্রোগ্রাম যদি রান করি, তাহলে এন্টার এ নাম্বার, একটা নাম্বার আমাদেরকে ইনসার্ট করতে বলছে, যেমনটাই আমরা এখানে লিখেছিলাম। দেখেন এখানে এন্টার এ নাম্বার, একটা নাম্বার আমরা প্রোভাইড করব, অতঃপর সাথে সাথে আমাদের রেজাল্ট প্রোভাইড করবে। তো আমি দিলাম 5 ফ্যাক্টোরিয়াল। দেখেন ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ ইকাল টু 120। তো ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ ইকাল টু 120 কীভাবে তাহলে পাচ্ছে, আমরা এটা আরেকবার দেখি, চেক করে দেখি। সেটি হচ্ছে প্রথমে যখন 5 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে গেল এখানে প্রোগ্রামে, তখন দেখলো যে 5 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে গেলে সে জানে না 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এখানে আসলো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এবং 4 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে গিয়ে সে আবার এখানে নিজেকে কল করে ফেললো। কেননা 4 তো শূন্য না, তো যতক্ষণ শূন্য না আসবে ততক্ষণ কিন্তু শুধুমাত্র সে কল করতে থাকবে। তাহলে এইভাবে কল হচ্ছে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এরপরে আবার সে যখন কল করছে দেখলো যে 3 তো সমান না, কারণ এক্সের মান তো এখন 3 না, এক্সের মান কিন্তু এই যে এনের যে মানটা ছিল এটাই কিন্তু এক্সের মান। অর্থাৎ 3 যে মানটা পেয়েছে সে 3 মান তো শূন্য না, তাহলে এখন 5 গুণ 4 গুণ 3 গুণ 2 ফ্যাক্টোরিয়াল, তো 2 তো শূন্য না। অর্থাৎ আবার সে করলো কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। দেখলো যে এক্স 1-এরও সমান না। এখন এক্সের মান কিন্তু আমরা টেস্ট কেসে দিয়েছি 0, আর এখানে আমাদের এক্সের যে মানটা আছে সেটা কিন্তু এক্স মাইনাস 1-এর যে ভ্যালু সেটাই কিন্তু আবার এক্সের ভ্যালু। অর্থাৎ এখানে যে ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস 1-এর যে ভ্যালুটা হয়েছে সেটা কিন্তু এখানে যাচ্ছে কিন্তু এক্সের ভ্যালু হিসেবে। অর্থাৎ খেয়াল রাখবেন এক্স মাইনাস 1-এর ভ্যালুটাই পরের বার
এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে, প্রতিবার এক্স মাইনাস ওয়ানের ভ্যালু এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে, এবং একটা গুণ আকারে এই অংশটা কিন্তু সে কম্পিউটার তার মেমোরিতে কিন্তু রেখে দিচ্ছে, কম্পাইলার তার মেমোরিতে রাখছে। এরপরে 5 × 3 × 3 × 1 এখন দেখেন যখন এই এক্স মাইনাস ওয়ান, যখন সে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে জিরো পাইলো, সেই জিরোকে এক্সে অ্যাসাইন করলো, তখন দেখলো যে ইফ এক্স ইজ ইকাল টু জিরো, তখন এই কন্ডিশনটা সত্য হলো, তখন সে রিটার্ন করলো কত, ওয়ান। তখন এই জায়গায় সে বসালো ওয়ান, অর্থাৎ এই জায়গা যখন সে ওয়ান বসালো, তখন ওয়ান বসিয়ে ওই যে আগে আমরা দেখছিলাম এইভাবে রিটার্ন করতে থাকলো এবং ফাইনালি রিটার্ন করতে করতে সে যে ভ্যালুটা পাইলো 5 = 120। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে এখানে যে প্রবলেমটা ছিল, যখন এইভাবে রিটার্ন করছে, দেখেন জিরোর মান পেয়েছে, প্রথমে 0 ফ্যাক্টোরিয়াল মান পাইলো, তারপর 1 ফ্যাক্টোরিয়াল, তারপর 2 ফ্যাক্টোরিয়াল, তারপর 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, অতঃপর 5 ফ্যাক্টোরিয়াল, এইভাবে গিয়ে ফাইনাল ভ্যালু পাইলো 120 এবং 120 সে প্রিন্ট করলো। আমাদের একজন শিক্ষার্থী প্রশ্ন করছেন যে মোবাইলে কোডিং করা যায় কি? হ্যাঁ, অবশ্যই মোবাইলে কোডিং করা যায়। আপনি ফার্স্ট ভিডিওটা দেখবেন, সেখানে মোবাইলের আমি বিভিন্ন কথা বলেছি যে মোবাইলে কোন কোন কম্পাইলার কাজ করে এবং কোনটা বেটার। প্রথম ভিডিওতেই এটা বলা আছে এবং সেট আপের বিষয়গুলো সম্পর্কে সেখানে ক্লিয়ার বলা আছে। এছাড়া আপনি গুগলে যদি আপনি সি কম্পাইলার বলে সার্চ দেন, C4 যেটা আছে গুগলে, অর্থাৎ অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে, গুগল প্লে স্টোর থেকে আপনি কিন্তু ইজিলি কিন্তু এই সি কম্পাইলার ডাউনলোড করে আপনার মোবাইল দিয়েই আপনারা সি প্রোগ্রামগুলো করতে পারবেন। এখন আসছি রিকারশন 5 ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে আমরা যদি আরেকটু বেশি যদি মান বের করতে চাই, আমরা সেখানে ইন্টিজার না দিয়ে আমরা এখানে লং দিতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু পার্সেন্টেজ এল দিয়ে করতে হবে। তো এটা আপনারা ইজিলি করতে পারবেন, যা শুধুমাত্র এখানে এল দিলেই হবে। এক্ষেত্রে আপনারা আরও বেশি ভ্যালু পর্যন্ত ক্যারি করতে পারবেন, কারণ আমরা জানি ইন্টিজারের যে মানটা সেটা 32,000 -32,767 থেকে +32,768 পর্যন্ত, এরকম আর কি, সামথিং এরকম কাছাকাছি একটা ভ্যালু প্রোভাইড করে। তো এর মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, এখন আমরা যে প্রোগ্রামটা করব, আমাদের আরেকটা প্রোগ্রাম আজকে করতে হবে, সেটি হচ্ছে রিকারশনের মাধ্যমে ফিবোনাচি সিরিজ নির্ণয় করা। তো ফার্স্টে দেখেন ফিবোনাচি সিরিজে কিন্তু আমাদের দুইটা বেস কেস, অর্থাৎ 0 এবং 1, এবং এই 0 1কে অ্যাড করে 0 এবং 1 হলে এই 1 হলো, তারপরে দেখেন পরেরগুলো অলরেডি বসানো আছে, একের সাথে এক, এই একের সাথে এক যোগ করলে 2 হয়, তারপর 2 আর 1 3 হয়, তারপর 3 আর 2 5 হয়, তারপর 5 আর 3 8 হয়, তারপর 8 8 5 13 হয়। তো এইভাবে কিন্তু আমাদের যে ফিবোনাচি সিরিজ আছে সেগুলো কিন্তু আমরা নিয়ে ফিবোনাচি সিরিজগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। এখন ফিবোনাচি সিরিজ তাহলে আমরা প্রোগ্রামটা করে ফেলি। তো ফার্স্টে আমাদের ইন্টিজার এন আর এখানে রেজাল্ট, এখানে আমাদের ফিবোনাচি সিরিজ নির্ণয় করতে হবে। আমি শুধু ফাংশনটা চেঞ্জ করে দিচ্ছি, FIBO ফিবোনাচি সিরিজ, FIBO NACCI ফিবোনাচি। তো এই যে ফিবোনাচি সিরিজ আছে এটাকে আমি কপি করে উপরে দিয়ে দিচ্ছি। আমি এডিট করছি, জাস্ট প্রোগ্রামটাকে এডিট করছি। অ্যাকচুয়ালি এডিট করলে অনেক সময় যদি কিছু ভুল থেকে যায় তাহলে কিন্তু প্রোগ্রামার সঠিক রেজাল্ট দেয় না। তো এই জন্য আমাদের এখানে যেটা করব, আমরা ইফ এক্স ইজ ইকাল টু 0 দেন 0, আমাদের টেস্ট কেস কিন্তু এখানে দুইটা, খেয়াল রাখতে হবে টেস্ট কেস দুইটা, কারণ এখানে 0 এবং 1 এই দুইটাই হচ্ছে আমাদের শুরু, এবং এই দুইটাকে যোগ করে আমরা পরের সংখ্যা পাবো, তারপরে ঠিক এই দুইটাকে যোগ করে তারপরের সংখ্যা পাবো, এই দুইটাকে যোগ করে পরের সংখ্যা পাবো। সো এইভাবে আমরা যত পর্যন্ত চাই আমরা তত পর্যন্ত নির্ণয় করতে পারি। তো এখন আমরা এনতম একটা সংখ্যা দিলাম এবং সেখানে আমরা যে ফিবোনাচি যে সিরিজটা আছে সেটাকে আমরা কল করছি ফিবোনাচি। এই ফিবোনাচি, the Fibonacci, the result is RESULT. The result is equal to %d, এখানে আমরা যেটা হচ্ছে যে রেজাল্ট ছিল RESULT। তাহলে আমাদের এই ফাংশনটা ফুল কমপ্লিট হয়ে গেল। এন্টার এ নাম্বার, একটা নাম্বার দিলাম, স্ক্যান করে নাম্বার নিলাম, তারপর ফিবোনাচি সিরিজে সেটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে, অর্থাৎ আমাদের কলিং কাজটা কিন্তু আমাদের সম্পন্ন হলো। এখন আসি এর ভিতর কী কী কাজ করতে হবে। যখন এক্স এর মান 0 বা এন এর মান 0 আমাদের ফার্স্টে, তখন আমাদের রিটার্ন করবে 0। এলস ইফ, কারণ আমাদের দুইটা বেস কেস কিন্তু এখন, শুরুতে আমাদের ছিল কি দেখেন যে এখানে আমাদেরকে 0 এবং 1 এই দুইটা নিয়ে কিন্তু শুরু হয়েছে, তারপরে এই দুইটাকে যোগ করে করে যোগ করে করে পরবর্তী সংখ্যাগুলো আসছে। তো এখন আসি আমরা যে else if
অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। হাউএভার এলস ইফ, যেহেতু এলস ইফ বসিয়েছি অবশ্যই এখানে কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু যদি আমাদের 1 হয় তাহলে তার ক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করতে হবে রিটার্ন 1, অর্থাৎ এখন কিন্তু 1 রিটার্ন করলো। 0 হলে 0 রিটার্ন করছে, 1 হলে 1 রিটার্ন করছে, কারণ আমাদের এই যে বেস কেস ছিল দুইটা, সেটা হচ্ছে 0 এবং 1। এরপর এলস রিটার্ন করবে কত দেখেন, আগের ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটাকে আমি চেঞ্জ করে ফেলছি। রিটার্ন করবে এই ফিবোনাচি, রিটার্ন ফিবোনাচি n-1 n-1 অর্থাৎ x-1, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু মাল্টিপ্লাইড নাই, যেহেতু পরে আগের দুইটা সংখ্যাকে যোগ করে হচ্ছে আগের দুইটা, অর্থাৎ -1 -2 এফ ফিবোনাচি x-2। তো এখন আমরা দেখি সংখ্যা এলস রিটার্ন, আচ্ছা এলসিফ দেখেন এখানে একটু ভুল করেছি আমরা, এলসিফের পরে স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। এখন রান করি, এন্টারের নাম্বার, আমরা একটা নাম্বার দেবো, সেই সংখ্যা পর্যন্ত আমাদেরকে দেখাবে। 0 বাদে আমরা প্রোগ্রামটা করেছি, তাহলে আমরা 10 দিলাম। তো দেখেন 10 পর্যন্ত আমাদের কিভাবে মেজার করছে। অর্থাৎ 10 পর্যন্ত আমাদের নির্ণয় করছে, আমি 0 বাদে আর কি দিয়েছি। এখানে 1 2 এটা যদি বাদ দিয়ে ধরি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না, আপনারা চাইলে এখান থেকে কিছু অ্যাডজাস্ট করে নিতে পারেন, আগে পরে করে নিতে পারেন, আপনারা প্রোগ্রামে এন এর মানটা যেভাবে সেট করবেন। কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যদি একটা রিকার্সিভ ফাংশনে বেস কেস যদি ডিফাইন কখনো করতে ভুলে যান, তাহলে কিন্তু ওই ফাংশন নিজেকে কল করতেই থাকবে এবং এক পর্যায়ে ইনফিনিটি লুপে পড়ে যাবে। সো এইভাবে কিন্তু রিকার্সিভ ফাংশনগুলো নিজেকে কল করতে পারে, এবং আপনারা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে প্রোগ্রামের প্রবলেমগুলো খুব ইজিলি কিন্তু সমাধান করে ফেলতে পারেন। অর্থাৎ সব সময় এখানে দেখেন যে ফিবোনাচি সিরিজে যখন মানগুলা সে এখানে আসলো যে 0 না 1 না, কারণ এক্স এর মান আমরা বলেছিলাম এক্স এর মান হচ্ছে 10 পর্যন্ত, আমরা 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়েছিলাম, এবং ওই 10 পর্যন্ত সে কিন্তু একের পর এক কিন্তু মনে করেন যে আগাতে থাকছে এবং এক পর্যায়ে গিয়ে কিন্তু সে ওই ফিবোনাচি সিরিজে এক্স এর যে মানটা আছে ওই মানটা নিয়েই কিন্তু সে আগাচ্ছে, এবং কমপ্লিটলি চেক করছে সবসময় যে এক্স এর মান 0 কিনা 1 কিনা। যখনই 0 পাচ্ছে বা 1 পাচ্ছে তখনই কিন্তু সেই অনুযায়ী কিন্তু মানগুলো বসাচ্ছে। তো আগে আমরা দেখেছিলাম ফ্যাক্টোরিয়াল দিয়ে, এবার আমরা দেখলাম ফিবোনাচি দিয়ে। আপনারা মিন টাইম আশা করি বুঝতে পারছেন, খুব ইজিলি এই প্রবলেমগুলো এখন সমাধান করতে পারবেন, এবং যে সকল প্রোগ্রামগুলোর এই রকম ব্যাক ট্র্যাকিং করার দরকার আছে, অর্থাৎ পিছনে ফিরে দেখার দরকার আছে, সেই সকল প্রোগ্রামগুলোতে কিন্তু আপনারা রিকার্সিভ ফাংশন অ্যাপ্লাই করতে পারেন। আমাদের স্টুডেন্টদের কথা, অ্যাসাইনমেন্ট যদি দিতেন তাহলে ভালো হতো। আসলে অ্যাসাইনমেন্ট অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, কারণ আমি বারবারই আপনাদেরকে প্রতিদিনই বলি যে প্রোগ্রাম করার কোনো বিকল্প নেই। আপনারা যদি রেগুলার প্রোগ্রাম প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ভালো শিখতে পারবেন, কারণ প্রোগ্রামগুলো আসলে প্র্যাকটিস করার বিষয়। এছাড়া আমি আমার প্রত্যেকটা লেকচারের মধ্যেই কিছু কাজ মোটামুটি আপনাদের জন্য ছেড়ে দিই, যে কাজগুলো আপনারা বাসাতে কমপ্লিট করবেন, তাছাড়া গুগল করবেন, যাতে করে এই ধরনের প্রবলেমগুলো আর কি আছে সেই সকল প্রবলেমগুলো বোঝার চেষ্টা করবেন। প্রোগ্রাম আপনি যত প্র্যাকটিস করবেন, যত বুঝতে পারবেন, তত কিন্তু আপনি আগাতে পারবেন সামনের দিকে। তো আজকে আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।